আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফিরে দেখা গল্পের ৩ নম্বর তথা শেষ পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। রাফসানের হাতে ধরা গ্লাসটা এবার সত্যিই কেঁপে উঠল। ফ্রড ইনভেস্টিগেশন? সে অবিশ্বাসের চোখে তাকালো। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন মিস্টার খন্দকার? পুরো টেবিল নিশ্চুপ, কেউ খাচ্ছে না, কেউ নড়ছেও না। সবাই বুঝে গেছে আজকের রাতটা শুধু রিইউনিয়নের রাত না, এটা বহু বছরের জমে থাকা হিসাব মেটানোর রাত। আরিশ খুব ধীরে ন্যাপকিনটা টেবিলে রাখলেন। থ্রেট? তিনি শান্ত স্বরে বললেন, না, আমি শুধু অন্যায়কে গুরুত্ব দিই। রাফসান হেসে উঠল, কিন্তু সেই হাসির ভেতরে স্পষ্ট ভয় ছিল। আপনি কি ভাবছেন আপনার ক্ষমতা আছে বলে সবাইকে শেষ করে দিতে পারবেন? আরিশ উত্তর দিলেন না, কারণ কখনো কখনো নীরবতাও ক্ষমতার ভাষা। আমি দেখলাম নাবিলা ধীরে ধীরে চেয়ারে বসে পড়েছে। তার মুখ ফ্যাকাশে। সে নিচু গলায় বলল, রাফসান, কি হচ্ছে এসব? চুপ করো। রাফসান প্রায় ফিস ফিস করেই গর্জে উঠল। আমি স্পষ্ট দেখলাম নাবিলা কেঁপে উঠল, আর সেই দৃশ্যের আমার বুকের ভেতর কোথাও পুরনো একটা দরজা খুলে দিল। হঠাৎ আমি আবার ৮ বছর আগে সেই ফ্ল্যাটে ফিরে গেলাম। তখন রাত প্রায় ১২টা। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, হাত কাঁপছিল, কারণ ভুল করে স্যুপের লবণ একটু বেশি হয়ে গিয়েছিল। রাফসান ডাইনিং টেবিলে বসে চামচ ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই খাবার মানুষ খায়? সে চিৎকার করেছিল। আমি আসতে বলেছিলাম আমি আরেকটা বানিয়ে দিয়েছি। তার মা সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন, কেরিয়ারও করবে আবার সংসারও করবে, এই মেয়েদের দিয়ে কিছু হয় না। আমি চুপ করেছিলাম, কারণ তখনও আমি ভাবতাম ভালোবাসা মানেই সহ্য করা। সেই রাতেই রাফসান আমার এমবিএ সার্টিফিকেটটা হাতে নিয়ে বলেছিল, এই কাগজটা তোমাকে স্ত্রী হতে শেখাবে। তারপর সেটা ছুঁড়ে মেরেছিল মেঝেতে। আমার চোখ জ্বালা করছিল, কিন্তু আমি কাঁদিনি, কারণ কিছু অপমান কান্নাকেও হার মানায়। অনন্যা? আরিশের কণ্ঠে আমি বর্তমান সময়ে ফিরে এলাম। তিনি নিচু গলায় জিজ্ঞেস করেন, তুমি ঠিক আছো? আমি বুঝলাম আমার হাত অজান্তেই শক্ত হয়ে গেছে। তিনি আলতো করে আমার আঙুল ছুঁয়ে দিলেন। ছোট স্পর্শ, কিন্তু তাতেই বুকের ভেতরের ঝড়টা একটু শান্ত হয়ে গেল। রাফসান সেটা দেখছিল, আর আমি বুঝলাম এই দৃশ্যটাই তাকে সবচেয়ে বেশি পড়াচ্ছে, কারণ সে কখনো ভাবেনি কেউ আমাকে এত যত্ন নিয়ে দেখবে। হঠাৎ সে তিক্ত গলায় বলে উঠল, তুমি খুব ভালো নাটক করতে পারো অনন্যা। আমি ধীরে তার দিকে তাকালাম। না রাফসান, নাটক তুমি করেছো বছরের পর বছর। সে দাঁত চেপে বলল, তুমি কি বলতে চাও আমি খারাপ মানুষ? আমি উত্তর দিলাম না, কারণ কখনো কখনো সত্যি এত স্পষ্ট হয় যে মুখে বলার দরকার পড়ে না। ঠিক তখনই একদল সাংবাদিক বলরুমে ঢুকল। ক্যামেরার ফ্ল্যাশ চারিদিকে জ্বলে উঠল। হোস্ট হতভম্ব হয়ে বললেন, এক্সকিউজ মি, মিডিয়া এখানে কিভাবে? একজন রিপোর্টার সরাসরি রাফসানের সামনে গিয়ে দাঁড়ালো। মিস্টার আহমেদ, আপনার কোম্পানির বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ নিয়ে আপনি কি বলবেন? পুরো হল গুঞ্জনে পড়ে গেল। রাফসান চিৎকার করে উঠল, কে ঢুকতে দিয়েছে এদের? রিপোর্টার আবার প্রশ্ন করল, খন্দকার গ্লোবাল কি সত্যিই আপনাদের বিরুদ্ধে কোর্টে যাচ্ছে? রাফসান এবার সরাসরি আরিশের দিকে তাকালো। তার চোখে ঘৃণা। আপনি এটা প্ল্যান করেছেন? আরিশ খুব শান্তভাবে বলেন, না, আপনি নিজেই করেছেন, আমি শুধু ফাইলটা খুলেছি। কথাটা শেষ হতেই পুরো হল আবার নিস্তব্ধ হয়ে গেল। আর আমি হঠাৎ বুঝলাম আজ শুধু আমার নীরব জয়ের রাত না, আজ একজন অহংকারী মানুষের মুখোশ খোলার রাতও। রাফসান হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। তার মুখ লাল, চোখ দুটো রাগে জ্বলছে। আরাফ! সে চিৎকার করল, তোমরা সবাই কি ভাবছো আমি অপরাধী? কেউ উত্তর দিল না, কারণ সত্যি কথা হলো, যখন একজন ক্ষমতাবান মানুষের পতন শুরু হয়, যখন তখন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে শুধু দেখে মানুষ। রাফসান চারপাশে তাকালো। সেই মানুষগুলো যারা কিছুক্ষণ আগেও তার সাথে হেসে হেসে কথা বলছিল, তারা এখন ধীরে ধীরে সরে যাচ্ছে। একজন পার্টনার তো ফোন করার ভান করে একেবারে অন্যদিকে চলে গেল। আমি দেখলাম রাফসানের চোখে প্রথমবারের মতো ভয় ফুটে উঠেছে। শুধু ব্যবসা হারানোর ভয় না, সম্মান হারানোর ভয়। কারণ সে সারা জীবন একটা জিনিস নিয়েই বেঁচেছে, মানুষ তাকে কিভাবে দেখে। নাবিলা আস্তে করে বলল, রাফসান, আমাকে সত্যিটা বলো। সে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ালো। তুমিও শুরু করো না। নাবিলা এবার আর চুপ করো না। না, আজ বলবে। তার কণ্ঠ কাঁপছিল। তুমি আমাকে বলেছিলে অনন্যা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ সে সংসার করতে চায়নি। তুমি বলেছিলে সে খুব স্বার্থপর ছিল। রাফসান চিৎকার করে উঠল, কারণ সেটাই সত্যি। আমি শান্তভাবে বললাম, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। সে আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে বললাম, ডিভোর্সের আগের রাতে তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? তার মুখের বেশি শক্ত হয়ে গেল। আমি জানতাম সে মনে করতে পেরেছে, কারণ কিছু কথা মানুষ জীবনে একবারই বলে, কিন্তু সেই কথাগুলো অন্য কারো ভেতরে সারা জীবন বেঁচে থাকে। আমি স্পষ্ট করে বললাম, তুমি বলেছিলে তোমার মতো মেয়েদের কেউ ভালোবাসে না, সবাই শুধু কিছুদিন সহ্য করে। পুরো হল নিস্তব্ধ। নাবিলার চোখ বড় হয়ে গেল। আমি হালকা হাসলাম। মজার ব্যাপার কি জানো রাফসান, তোমার কথাটা আমি অনেক বছর সত্যি ভেবেছিলাম। আমার গলা কেঁপে উঠেছিল, তবু আমি থামলাম না। আমি ভাবতাম আমি হয়তো সত্যিই ভালোবাসার যোগ্য না, তাই কেউ একটু জোরে কথা বলেই আমি ভয় পেতাম।
কেউ রেগে গেলে মনে হতো নিশ্চয়ই আমারই দোষ। আরিশ খুব নিঃশব্দে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি তার দিকে না তাকিয়ে বুঝলাম তিনি আছেন, এবং এটাই যথেষ্ট। আমি ধীরে বললাম, তারপর একদিন আমি বুঝলাম যে মানুষ তোমাকে প্রতিনিয়ত ছোট করে, সে তোমাকে ভালোবাসে না, সে শুধু চায় তুমি নিজেকে ছোট ভাবো। চারপাশে কয়েকজন নারীর চোখ ভিজে উঠেছিল, কারণ এই গল্প শুধু আমার না, অনেক মেয়ের। রাফসান দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাকে ভিলেন বানাচ্ছ? না। আমি উত্তর দিলাম, তুমি নিজেই সেই কাজটা খুব ভালোভাবে করেছ। হঠাৎ নাবিলা কাপা করে বলে উঠল, তুমি তুমি আমার সাথেও এমন করো? রাফসান থমকে গেল। নাবিলার চোখ ভিড়ে উঠেছে। আমি যদি একটু দেরি করে ফোন ধরি তুমি রাগ করো, আমি যদি তোমার পছন্দের মতো না সাজি তুমি কথা বন্ধ করে দাও। আমি ভাবতাম এগুলো নর্মাল। তার কণ্ঠ ভেঙে গেল। কিন্তু আজ বুঝলাম তুমি আমাকে ভয় পাইয়ে রেখেছ। পুরো হল নিস্তব্ধ। রাফসান এবার সত্যি একা। সে চারিদিকে তাকারও কেউ তার পাশে নেই। একসময় যে মানুষটা আমাকে সবার সামনে ছোট করতো, আজ সেই মানুষটাই সবার সামনে ভেঙে পড়ছে। ঠিক তখনই আরিশ প্রথমবার একটু কঠিন গলায় বললেন, মিস্টার আহমেদ, ক্ষমতা মানে কাউকে ভয় দেখানো না। ক্ষমতা হলো তুমি চাইলে কাউকে ধ্বংস করতে পারো, তবু সম্মান দিয়ে কথা বলা। রাফসান কিছু বলল না, কারণ তার বলার মতো কিছু নেই। আর আমি হঠাৎ অনুভব করলাম আমার ভেতরে সেই ভাঙা মেয়েটা ধীরে ধীরে মুক্ত হচ্ছে। বলরুমের পরিবেশটা এখন সম্পূর্ণ বদলে গেছে। কিছুক্ষণ আগেও যেখানে হাসি, মিউজিক আর কৃত্রিম সৌজন্য ছিল, সেখানে এখন শুধু চাপা ফিসফাস আর অস্বস্তি। রাফসান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই মানুষটার ছায়া নেই যে কয়েক ঘন্টা আগে আমাকে দেখে ব্যঙ্গ করে বলেছিল এখনো একা। বরং এখন তাকে এমন লাগছে যেন হঠাৎ করে সে বুঝে ফেলেছে সে ভুল মানুষকে ছোট করেছিল। নাবিলা ধীরে ধীরে নিজের হাত থেকে চুড়িগুলো খুলতে শুরু করলো। টুকটুক কাচের শব্দগুলো অদ্ভুতভাবে স্পষ্ট শোনাচ্ছিল। রাফসান অবাক হয়ে বলল, তুমি কি করছো? নাবিলা তার দিকে তাকালো, চোখ দুটো ভেজা কিন্তু কণ্ঠ স্থির। আমি নিজেকে দেখছি অনেকদিন পর। রাফসান বিরক্ত হয়ে বলল, ড্রামা করো না। নাবিলা হালকা হেসে বলল, মজার ব্যাপার কি জানো, অননাকে নিয়েও তুমি একই কথা বলতে। যখনই উনি নিজের হয়ে কথা বলতেন তুমি বলতে উনি নাটক করছেন। রাফসান এবার সত্যিই চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পারছে তার বানানো গল্পগুলো ভেঙে পড়ছে। আমি নাবিলার দিকে তাকিয়ে অদ্ভুত এক অনুভূতি পেলাম। রাগ না, ঘৃণাও না, বরং করুণা। কারণ আমি জানি একজন নারী যখন ধীরে ধীরে বুঝতে পারে সে আসলে ভালোবাসা না নিয়ন্ত্রণের মধ্যে ছিল, সেই অনুভূতিটা কেমন। নাবিলা খুব আস্তে বলল, আপনি জানেন অননাপু, আমি আপনাকে ঘৃণা করতাম। চারপাশে কয়েকজন অবাক হয়ে তাকালো। সে কষ্টের হাসি দিয়ে বলল, কারণ রাফসান আমাকে বিশ্বাস করিয়েছিল আপনি খুব খারাপ মানুষ ছিলেন। আমি ভাবতাম আপনি ওনাকে কষ্ট দিয়েছেন। আমি কিছু বললাম না। নাবিলা নিচু গলায় যোগ করো, কিন্তু আজকে প্রথমবার বুঝলাম কেউ যদি বছরের পর বছর একটা মানুষকে খারাপ প্রমাণ করতে থাকে, তাহলে সমস্যা হয়তো সেই মানুষটার মধ্যেই থাকে। রাফসান রাগে কাঁপছিল। তুমি আমার স্ত্রী, তুমি ওর পক্ষ নিচ্ছ? নাবিলা চোখ তুলে তাকালো। না, আমি সত্যের পক্ষ নিচ্ছি। কথাটা শেষ হতে আশেপাশে চাপা গুঞ্জন উঠল। আমি খেয়াল করলাম কয়েকজন নারী নাবিলার দিকে নতুন চোখে তাকাচ্ছে। সম্ভবত তারা নিজেদের জীবনও একটু একটু করে ভাবছে। হঠাৎ রাফসান আমার দিকে ঘুরে দাঁড়ালো। তুমি খুশি এখন? সে তিক্ত গলায় বলল, আমার জীবন নষ্ট করে শান্তি লাগছে? আমি দীর্ঘশ্বাস ফেলাম। তোমার জীবন আমি নষ্ট করিনি রাফসান। সে হেসে উঠল। ও রিয়েলি? আমি ধীরে বললাম, মানুষ যখন নিজের অহংকারকে চরিত্র ভেবে ভুল করে, তখন একদিনে একদিন সে নিজেই নিজের জীবন নষ্ট করে ফেলে। কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য পুরো হল আবার চুপ হয়ে গেল। ঠিক তখনই আরিশের ফোন বেজে উঠল। তিনি কল রিসিভ করলেন, কয়েক সেকেন্ড শুনলেন, তারপর শান্তভাবে বললেন, ঠিক আছে, বোর্ডকে বলুন কাল সকালেই অফিসিয়াল স্টেটমেন্ট রিলিজ করতে। রাফসানের মুখ শক্ত হয়ে গেল। কি স্টেটমেন্ট? আরিশ একবার সরাসরি তার দিকে তাকালেন। খন্দকার গ্লোবাল আগামীকাল থেকে আপনাদের সব প্রজেক্টের সাথে সম্পর্ক স্থগিত করছে। চারপাশে যেন হাওয়া বন্ধ হয়ে গেল। কারো হাতে থেকে কাঁটা চামচ পড়ে গেল। রাফসান ফ্যাকাশে মুখে বলল, আপনি এটা করতে পারেন না। পারবো না? আরিশ খুব শান্তভাবে বলেন, বিজনেসে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর আমি এমন কারোর সাথে কাজ করি না যে নিজের কাজের মানুষদের প্রতিও সৎ ছিল না। রাফসান এবার প্রথমবারের মতো পুরোপুরি ভেঙে পড়তে শুরু করল। তার চোখে অবিশ্বাস, রাগ এবং ভয়। কারণ সে বুঝেছে আজকের রাত শুধু একটা অপমানের রাত না, এটা তার পতনের শুরু। রাত প্রায় শেষের দিকে। বলরুমের অর্ধেক মানুষ ইতিমধ্যে চলে গেছে, কিন্তু যারা আছে তারা জানে আজকের এই রাত বহু বছর মনে থাকবে। রাফসান এক কোণে দাঁড়িয়ে ফোনে একের পর এক কল করছে, কেউ ধরছে না। এক সময় যে মানুষটা সবাইকে অপেক্ষা করে, তো আজ সেই মানুষটার জন্য কারো সময় নেই। আমি দূর থেকে তাকিয়েছিলাম। অদ্ভুতভাবে আমার ভেতরের কোনো আনন্দ হচ্ছিল না, কারণ সত্যিকারের জয়ের অনুভূতি চিৎকার করে আসে না, এটা নিঃশব্দে আসে, শান্ত হয়ে। আরিশ আমার পাশে এসে দাঁড়ালেন। কি ভাবছো? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি ভেবেছিলাম এই দিনটা এলে খুব ভালো লাগবে। আর এখন? আমি হালকা হাসলাম। এখন শুধু মনে হচ্ছে আমি অবশেষে মুক্ত। আরিশ আমার দিকে তাকালেন সেই অপরিচিত শান্ত চোখে। তুমি অনেক আগেই মুক্ত হয়েছিল না? শুধু সেটা বিশ্বাস করতে সময় লেগেছে। কথাটা শুনে বুকের ভেতরটা নরম হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, অনন্যা। আমি ঘুরে দাঁড়ালাম। রাফসান। তাকে ক্লান্ত লাগছে, চোখ লাল, চোয়াল ভাঙা মানুষের মতো শক্ত। সে কয়েক সেকেন্ডে চুপ করে বলল, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, একা।
আরিশ আমার সারার দিকে তাকালেন, সিদ্ধান্তটা আমার উপর ছেড়ে দিলেন। আমি ধীরে মাথা নাড়ালাম, ঠিক আছে। আমরা বলরুমের পাশের বারান্দায় এসে দাঁড়ালাম। নিচে ঢাকা শহরের আলো চলছে, দূরে গাড়ির শব্দ, আর মাঝখানে বহু বছরের না বলা কথা। রাফসান রেডিংয়ে হাত রাখলো, তারপর খুব আস্তে বলল, তুমি বলতে গেছো। আমি শান্ত গলায় উত্তর দিলাম, না, আমি আসলে নিজের মতো হয়েছি। সে তিক্তভাবে হেসে বলল, তুমি জানো আমি কখনো ভাবিনি তুমি এত দূর যাবে। আমি জানি। সে মাথা নিচু করো, আরিশ কি সব জানে? হ্যাঁ, সব। আমি তার চোখের দিকে তাকালাম, সব। রাফসান কিছুক্ষণ চুপ করে রইল। তার মানে এমন একটা কথা বললো যা আমি কোনোদিন ভাবিনি সে বলবে। আমি তোমাকে ভয় পেতাম। আমি অবাক হয়ে গেলাম। সে শুকনো ঢোক গেলেও তুমি যখন কথা বলতে, নিজের সিদ্ধান্ত নিতে, নিজের স্বপ্ন নিয়ে ভাবতে আমার রাগ হতো, কারণ আমি জানতাম তুমি আমার চেয়ে ভালো। আমি নিঃশব্দে শুনছিলাম, তাই আমি তোমাকে ছোট করতাম। সে নিচু গলায় বলল, ভাবতাম তুমি যদি নিজেকে নিয়ে সন্দেহ করো তাহলে কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারবে না। আমার বুকের ভেতর কেমন যেন মোচড় দিল, কারণ এটাই ছিল সত্যি। সে আমাকে ভালোবাসেনি, সে শুধু আমাকে হারাতে চায়নি। রাফসান চোখ বন্ধ করো। আমি জানি না কিভাবে সব এত খারাপ হয়ে গেল। আমি ধীরে বললাম, যেদিন তুমি ভালোবাসার জায়গায় নিয়ন্ত্রণ বেছে নিয়েছিলে সেদিন থেকেই। সে আর কিছু বলল না। কিছুক্ষণ পর শুধু ফিসফিস করে বলল, আমি দুঃখিত। 8 বছর আগে আমি এই কথাটা শোনার জন্য কত রাত কেটেছি। আজ শুনলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার ভেতরে কিছুই ভাঙল না, কারণ কিছু ক্ষমা অনেক দেরিতে আসে। আমি শান্ত গলায় বললাম, তোমার ক্ষমা আমার দরকার নেই রাফসান। সে মাথা তুলে তাকালো। আমি ছোট্ট হাসি দিয়ে বললাম, আমার শুধু দরকার ছিল একদিন আয়নায় তাকিয়ে নিজেকে আবার চিনতে পারা, আর আমি সেটা পেরেছি। ভেতর থেকে তখন ধীর মিউজিক ভেসে আসছে। আরিশ দূরে দাঁড়িয়ে আমাদের দিকেই তাকিয়েছিলেন। আমি হঠাৎ বুঝলাম, জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো সুখী হয়ে ওঠা। আমি যখন বলরুমে ফিরে এলাম তখন রাত অনেকটা গড়িয়ে গেছে। মিউজিক ধীরে ধীরে বাজছে, মানুষজন ছোট ছোট দলে ভাগ হয়ে গল্প করছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম আজকের রাতের আসল গল্পটা সবাই নিজের ভেতরে নিয়েই বাড়ি ফিরবে। আরিশ আমার দিকে এগিয়ে এলেন। সব ঠিক আছে? তিনি নরম গলায় জিজ্ঞেস করেন। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটা কখনো আমাকে জোর করে প্রশ্ন করেনি, কখনো আমার হয়ে সিদ্ধান্ত নেয়নি, কখনো আমার অতীতকে অস্ত্র বানায়নি। ভালোবাসা সম্ভবত এমনই হয়, শান্ত, নিরাপদ, সম্মানপূর্ণ। আমি হালকা হাসলাম, হ্যাঁ, এখন সব ঠিক আছে। আরিশ আমার দিকে হাত বাড়িয়ে দিলেন, চলো বাড়ি যাই। বাড়ি শব্দটা শুনে বুকের ভেতর কেমন যেন উষ্ণতা ছড়িয়ে গেল, কারণ বহু বছর পর আমি সত্যি একটা জায়গাকে বাড়ি বলতে শিখেছি। আমার বের হওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই হোস্ট মাইক্রোফোন হাতে আবার স্টেজে উঠছেন। 1 মিনিট প্লিজ। সবাই ঘুরে তাকালো। হোস্ট হেসে বললেন, আজকের রাতটা মনে হয় আমরা কেউ ভুলব না, তবে যাওয়ার আগে আমি ব্যক্তিগতভাবে একজনকে কিছু বলতে চাই। তিনি সরাসরি আমার দিকে তাকালেন। অনন্যা, তুমি জানো কি, কলেজে যখন আমরা সবাই শুধু নম্বর আর কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলাম, তখনও তুমি ছিলে সবচেয়ে পরিশ্রমী মানুষদের একজন। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। হোস্ট আবার বললেন, কিন্তু আজ বুঝলাম একজন মানুষের আসল সাফল্য তার পদবি বা টাকার মধ্যে না। আসল সাফল্য হলো অনেক অপমানের পরও নিজের ভেতরের সৌন্দর্যটা বাঁচিয়ে রাখা। পুরো হল নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে হাততালি শুরু হলো। 1 জন 2 জন, তারপর পুরো বলরুম। আমি দেখলাম কয়েকজন নারী দাঁড়িয়ে গেছে, কেউ চোখ মুছে, কেউ হাসছে, আর দূরে এক কোনায় রাফসান নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আজ প্রথমবার তাকে ছোট লাগছে না, শুধু ক্লান্ত লাগছে। হয়তো মানুষ শেষ পর্যন্ত নিজের কাজের ভারেই নুয়ে পড়ে। নাবিরা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আজ একটা জিনিস বুঝেছি, নিজেকে হারিয়ে ফেলে কোনো সম্পর্ক টিকে থাকলেও সেটা আসলে বাঁচা না। আমি তার হাতে আলতো করে ছুঁয়ে দিলাম, কারণ কিছু শিক্ষা নারীরা একে অপরের চোখে দেখেই বোঝে। নারীরা কাঁপা কাঁপা গলায় বলল, আমি খুব শক্ত মানুষ। আমি ধীরে মাথা নাড়লাম, না, আমি শুধু একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আর কাউকে আমার মূল্য ঠিক করতে দেব না। সে নিঃশব্দে হাসল। আরিশ তখন আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, মিসেস খন্দকার, আমাদের কিন্তু কাল সকাল 8টার ফ্লাইট। আমি ভ্রু তুললাম, তুমি এখন বলছো? তিনি হেসে ফেললেন, আমি জানতাম তুমি ভুলে গেছো। চারপাশের আবার হালকা হাসির শব্দ উঠল। আমি বুঝলাম জীবন ঠিক এভাবেই বদলায়। একসময় যে মানুষটা আমাকে কাঁদিয়ে ঘুম পাড়াতো, আজ সে শুধু অতীত। আর যে মানুষটা আমার হাসিটা ফিরিয়ে দিয়েছে সে আমার বর্তমান। আমরা বের হয়ে আসছিলাম। বলরুমের বিশাল কাচের দরজার সামনে এসে আমি একবার পেছনে তাকালাম। 8 বছর আগে সেই মেয়েটার কথা মনে পড়ল, যে এক কাপড়ে একটা বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল। সে ভাবতো তার জীবন শেষ, যে বিশ্বাস করতো সে হয়তো কখনো যথেষ্ট হবে না। আমি মনে মনে তাকে বললাম, দেখো, তুমি ভাগনি, তুমি শুধু বলতে দিয়েছিলে। তারপর আমি আর পেছনে তাকালাম না, কারণ কিছু দরজা একবার বন্ধ হয়ে গেলে সেগুলো আর খোলার প্রয়োজন হয় না। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নতুন গল্প খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন। ধন্যবাদ।